আমরা আজকে জ্যামিতি শুরু করব। জ্যামিতির শুরুতেই আমাদের প্রাথমিক ধারণা করতে হবে বিন্দু, রশ্মি এবং রেখা সম্বন্ধে। আমি যদি খাতায় একটা এরকম দাগ দিই, যে দাগটার না আছে কোনো দৈর্ঘ্য, না আছে কোনো প্রস্থ, না আছে কোনো উচ্চতা, তখন এই দাগটাকে আমি বলবো একটা বিন্দু। এই বিন্দু থেকে যদি কোনো একটা রেখা সোজা বাইরের দিকে বেরোতে শুরু করে এবং অসীম পর্যন্ত গিয়ে পৌঁছয়, তখন আমরা তাকে বলবো রশ্মি। রশ্মির নিজস্ব কোনো দৈর্ঘ্য নেই, তার একটাই মাত্র নির্দিষ্ট প্রান্তবিন্দু রয়েছে এবং অপর বিন্দুটা হচ্ছে, এটা কোথায় গিয়ে শেষ হবে এটা আমরা জানি না। কিন্তু যদি এমন হয় যে দুটি বিন্দু আছে, তাদেরকে আমি কতগুলো রেখা দিয়ে যোগ করছি, আমি এভাবে যোগ করতে পারি, আমি এরকম করে যোগ করতে পারি, আমি এরকম করে যোগ করতে পারি। যতগুলোই আমি রেখা টানি না কেন, সব থেকে ছোট যে রেখাটা হবে সেটা নিশ্চয়ই সোজা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত গিয়েছে। তাহলে দুটি বিন্দুকে যদি আমি অসংখ্য রেখা দ্বারা যুক্ত করি, তাহলে সব থেকে ছোট যে রেখাটা পাওয়া যাবে তাকে আমরা বলবো সরল রেখা। এই সরল রেখাকে আমি দুদিকে যত খুশি বাড়িয়ে দিতে পারি। তাই সরল রেখারও কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই বা নির্দিষ্ট কোনো দুটো প্রান্তবিন্দু নেই। এই সরল রেখা থেকে যদি আমি দুটো নির্দিষ্ট বিন্দুর মাঝের অংশকে কেটে নিই, তাহলে এই দুটি বিন্দুর মাঝখানে যে সরল রেখার অংশটা পাওয়া যাবে তাকে আমি বলবো সরল রেখাংশ। এই সরল রেখাংশর দুটো নির্দিষ্ট প্রান্তবিন্দু রয়েছে। সাধারণত আমরা এই প্রান্তবিন্দুগুলোকে হয় এ আর একটা বি এইভাবে চিহ্নিত করি। তাহলে এই সরল রেখাংশর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, নির্দিষ্ট দুটো প্রান্ত বিন্দু রয়েছে। তাই সরল রেখাংশকে আমরা এবি, এই সরল রেখাংশটার নাম দিতে পারি আমি এবি। যদি আমার কাছে দুটো এরকম সরল রেখা থাকে, যাদেরকে আমি দুদিকে যতই বাড়াই না কেন, এরা কোনো দিনও পরস্পরকে ছেদ করবে না। এদের মাঝখানে যে দূরত্ব সেটা সব সময় একটা নির্দিষ্ট থাকবে, কখনো বাড়বে না, কখনো কমবে না। এইরকম যদি আমি দুটো সরল রেখা নিই যাদের মধ্যে দূরত্ব সব সময় একই থাকে এবং দুপাশে যতই বাড়াই না কেন তারা যদি পরস্পরকে কখনো ছেদ না করে, তখন আমরা তাদেরকে বলবো সমান্তরাল সরল রেখা। কিন্তু আমি যদি দুটো এরকম সরল রেখা নিই, যাদেরকে আমি যদি বাড়িয়ে দিই, তারা দেখা যাবে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে বা নির্দিষ্ট বিন্দুতে এসে পরস্পরকে ছেদ করছে। এদের মধ্যে দূরত্বটা ক্রমশ বাড়তে থাকে। দুটো সরলরেখার মধ্যে দূরত্ব কখনো একরকম থাকে না। তাই এই রকম দুটো সরলরেখাকে আমরা বলবো পরস্পর ছেদি সরলরেখা। আমরা যদি এরকম তিনটে
4টে বিন্দু নিই। আর যদি আমি স্কেল বসিয়ে এমন একটা দাগ টানি, তাহলে দেখব এই 4টে বিন্দুই কিন্তু একটা নির্দিষ্ট সরলরেখার উপরে অবস্থিত। তাহলে একটা নির্দিষ্ট সরলরেখার উপরে যদি অনেকগুলো বিন্দু অবস্থিত হয়, তখন তারা একই সরলরেখার উপর অবস্থিত বলে এদেরকে বলা হবে সমরেখ বিন্দু। কিন্তু যদি আমি এরকম তিনটে বিন্দু নিই, আমি দেখছি এই দুটো বিন্দু একই সরলরেখায় পড়ছে, কিন্তু কখনোই আমি সরলরেখাটার মধ্যে এই সি বিন্দুটাকে পাচ্ছি না। তখন দেখা যাচ্ছে যে এই দুটো বিন্দু কিন্তু পরস্পর সমরেখ, কিন্তু সি বিন্দু এই সরলরেখার উপরে পড়ছে না। তাহলে এই এ বি সি এই তিনটে বিন্দু কিন্তু সমরেখ বিন্দু নয়। আমরা যদি এরকম অনেকগুলো সরলরেখা আঁকি এবং দেখি প্রত্যেকটা সরলরেখাই এই বিন্দুটার মধ্য দিয়ে গেছে, তাহলে এই বিন্দুটা সবকটা সরলরেখার মধ্যেই অবস্থিত। সবকটা সরলরেখাই এই বিন্দুটার মধ্য দিয়ে যাচ্ছে, তাই এদেরকে আমরা বলবো সমবিন্দু সরলরেখা। এখানকার প্রত্যেকটা সরলরেখাই এই বিন্দুটা দিয়ে যাচ্ছে, সেই জন্য এদের প্রত্যেককে আমি বলবো সমবিন্দু সরলরেখা। খুব গুলিয়ে যায় যে সমরেখ বিন্দু কি আর সমবিন্দু সরলরেখা কি। সবসময় মনে রাখতে হবে সমরেখ বিন্দু অর্থাৎ কতগুলো বিন্দু তারা একই সরলরেখার উপরে অবস্থিত। আর সমবিন্দু সরলরেখা মানে কি? সমবিন্দু মানে একই বিন্দু দিয়ে যাচ্ছে অসংখ্য সরলরেখা, তখন আমি তাকে বলবো সমবিন্দু সরলরেখা। যদি আমি চিন্তা করি পাশাপাশি পাশাপাশি অসংখ্য যদি বিন্দু আঁকি আমি, তাদেরকে যদি আমি একই সরলরেখা দিয়ে যুক্ত করতে পারি, তাহলে আমি বলতে পারি একটা সরলরেখার মধ্যে অসংখ্য বিন্দু রয়েছে, কিন্তু তার মধ্যে এইটা আর এইটা, শুরুর বিন্দু আর শেষের বিন্দু, এরা দুজনেই হচ্ছে প্রান্ত বিন্দু, কিন্তু তাদের মধ্যে অসংখ্য সরলরেখা থাকতে পারে, অসংখ্য বিন্দু থাকতে পারে। অর্থাৎ একটি সরলরেখার বা সরলরেখাংশের দুটি প্রান্ত বিন্দু আছে, কিন্তু তার মাঝখানে কিন্তু অসংখ্য বিন্দু আছে। আমরা যদি দুটো মাত্র বিন্দু নিই, এই দুটো বিন্দু দিয়ে কেবলমাত্র আমি একটাই সরলরেখা অঙ্কন করতে পারি, কিন্তু আমার যদি একটা বিন্দু থাকে, তাহলে সেই একটা বিন্দু দিয়ে আমি অসংখ্য সরলরেখা অঙ্কন করে যেতে পারি যত ইচ্ছা, তারা সবাই এই বিন্দুটার মধ্য দিয়েই যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে দুটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা অঙ্কন করা যায়, কিন্তু একটি বিন্দু দিয়ে আমি কিন্তু অসংখ্য সরলরেখা অঙ্কন করতে পারি। আমরা সরলরেখা, বিন্দু এগুলো সম্বন্ধে একটা ধারণা নিলাম। আমরা এখানে একটা ছবি এঁকেছি, এই ছবি থেকে আমাকে কটা বিন্দু আছে আর কটা সরলরেখা আছে এটাকে খুঁজে বার করতে হবে। আমি দেখছি একটা সরলরেখা, কি নাম? এ থেকে এ হচ্ছে এর একটা প্রান্ত বিন্দু, বি আর একটা প্রান্ত বিন্দু, তাই এই সরলরেখাটার নাম হচ্ছে এবি। তা এখানে কটা বিন্দু পাচ্ছি সেটা আগে দেখে নিই। দুটো সরলরেখা যেখানে পরস্পর মিলিত হয়
সেটাকে আমি বলছি একটা বিন্দু। তাহলে এখানে একটা বিন্দু পাচ্ছি, তার নাম এ। এখানে একটা বিন্দু পাচ্ছি, তার নাম বি। এখানে একটা বিন্দু পাচ্ছি, তার নাম সি। আর এই বিন্দুটার নাম দিলাম ডি। আর এই দুটো সরলরেখা পরস্পরকে যেখানে ছেদ করেছে তাকে আমি বলতে পারি একটা বিন্দু, তার নাম দিলাম ই। তাহলে এই ছবিতে আমার কটা বিন্দু রয়েছে? এ, বি, সি, ডি, ই। এই দুটো বিন্দুকে যোগ করে আমি যে সরলরেখাটা পাচ্ছি এ বি, এ দুটোকে যোগ করে আমি পাচ্ছি সিডি। এটাকে ডিসি বলেও লেখা যেতে পারে। এই সরলরেখাটা এ থেকে শুরু, ডিতে গিয়ে শেষ, তাই এর নাম হচ্ছে এডি। এই সরলরেখাটা বি থেকে শুরু, সিতে গিয়ে শেষ, তাই এর নাম হচ্ছে বিসি। এখানে একটা সরলরেখা পাচ্ছি যার নাম হচ্ছে এসি। এই একটা সরলরেখা পাচ্ছি যার নাম হচ্ছে বিডি। তাহলে এই যে ছবিটা আঁকলাম তার থেকে আমি সরলরেখা কটা পেলাম? 6টা। আর বিন্দু কটা পেলাম? 5টা। এইভাবে এই অনুশীলনীতে আরো অনেকগুলো এরকম ছবি আঁকা আছে। সেই ছবিগুলো থেকে তোমরা কটা সরলরেখা পাচ্ছ এবং কটা কৌণিক বিন্দু খুঁজে পাচ্ছ বা ছেদ বিন্দু খুঁজে পাচ্ছ সেগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবে। আমি যে পড়াটা পড়ালাম সেই পড়ার মধ্য দিয়েই পড়াটুকুর মধ্যে অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর আছে। বিন্দু কাকে বলে, রশ্মি কাকে বলে, সরলরেখা কাকে বলে, রেখাংশ কাকে বলে, সমান্তরাল সরলরেখা কাকে বলে, পরস্পরচ্ছেদী সরলরেখা কাকে বলে, সমরেখ বিন্দু কি, সমবিন্দু সরলরেখা কি, এগুলো সব তোমরা ওখানে পাবে, তার উত্তর করতে পারবে। আমরা বিন্দুর কোনো দৈর্ঘ্য নেই, রশ্মির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, সরলরেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কেবলমাত্র সরল রেখাংশের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। দুটো বিন্দু দিয়ে কেবলমাত্র একটাই সরলরেখা অঙ্কন করা যায়, কিন্তু একটা বিন্দু দিয়ে আমি অসংখ্য সরলরেখা অঙ্কন করতে পারি। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের জেনে রাখতে হবে এবং অবজেক্টিভ প্রশ্নের উত্তর তৈরি করার মতো করে এটাকে তৈরি করতে হবে।